সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। আজকে আমি আলোচনা করব বায়োস্ট্যাটিস্টিক্স ফর এগ্রিকালচারাল রিসার্চ এই বিষয়টি নিয়ে। এগ্রিকালচার রিসার্চ করার সময় আমাদের স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ধারণা রাখতে হয়। আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই স্ট্যাটিস্টিক্স আসলে বিষয়টা কী। এটি হচ্ছে একটা সায়েন্স অফ কালেক্টিং ডেটা, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং। অর্থাৎ কোনো একটি ডাটা পাওয়ার পরে সেটাকে অ্যানালাইজ করে সেটাকে ইন্টারপ্রিটেশন করাটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আর এটা আমাদেরকে কেন দরকার আসলে? এটা আমাদের ডিসিশন মেকিংয়ে একটা বড় ভূমিকা রাখতে পারে। বেশ কয়েকজন বিজ্ঞানী আছেন যাদের আসলে অবদানের কারণে আমরা আজকের স্ট্যাটিস্টিক্স এই অবস্থায় পেয়েছি। এর মধ্যে রোনাল্ড এ ফিশার আছেন, যিনি অ্যানোভা নিয়ে কাজ করেছেন এবং এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপরে ওনার অবদান আছে কাজ করার। আর একজন আছেন কার্ল পিয়ারসন কোরিলেশন তিনি ডেভেলপ করেন, এবং কাই স্কোয়ার যেটা, সেগুলো নিয়ে কাজ করেন। উইলিয়াম গোসেট, যেটা আমরা স্টুডেন্ট টি টেস্ট বলি, সেই স্টুডেন্ট টি টেস্টটা মূলত আমাদের কাছে ইন্ট্রোডিউস করেছে উইলিয়াম গোসেট। আর হাইপোথিসিস টেস্টিং নিয়ে কাজ করেছে নেম্যান। এই বিজ্ঞানীদের অবদানে আজকে আমরা স্ট্যাটিস্টিক্স এই জায়গায় দেখতে পেয়েছি। এবার আমরা আসি ডেটা নিয়ে। স্ট্যাটিস্টিক্সে দুই ধরনের ডেটা মূলত আলোচনা করা হয়, ব্রডলি দুই ধরনের। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটা, এই ডেটাগুলো হচ্ছে মূলত ক্যাটাগরি, অর্থাৎ এগুলোকে সংখ্যায় পরিমাণ করা যায় না, এগুলো ক্যাটাগরি। যেমন ক্রপ ভ্যারাইটি, ফর এক্সাম্পল বাড়ি ধান 28, 29, অথবা সয়েল টাইপ স্যান্ডি ক্লে, অথবা ট্রিটমেন্ট টাইপ লাইক ওয়াটার লগিং কন্ট্রোল, স্যালানিটি, অর্থাৎ এগুলো ক্যাটাগরিক্যাল ডেটা। এটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, যেগুলোকে মেজার করা যায়, যেমন প্ল্যান্ট হাইট, ইল্ড, তারপরে গ্রেইন ওয়েট, নাম্বার অফ পটস পার প্ল্যান্ট। এবার যদি আমরা আসি ভেরিয়েন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ট্যাটিস্টিক্সের। ভেরিয়েন্স বিষয়টি আসলে কি? ভেরিয়েন্স হচ্ছে মিন থেকে কতটুকু ভ্যারি করে ডেটাগুলো, সেটা আমরা যেভাবে পাই সেটাকে আমরা ভেরিয়েন্স বলি, অর্থাৎ স্ট্যান্ডার্ড এরর। প্রায় আগে আমার মনে হতো যে আমরা মিন, দুইটা ভ্যারাইটির মিন দেখে আমরা সহজেই কেন বুঝতে পারি না যে এই ভ্যারাইটিটা ভালো, এই ভ্যারাইটিটা খারাপ। অফকোর্স এটা একটা ইন্ডিকেশন দেয় যে যেই ভ্যারাইটির ইল্ড মিন বেশি সেটা ভালো। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি আমরা যদি একটু দেখি যে তাদের ইল্ড কাছাকাছি হলেও তাদের ভিতরে কিছু ভ্যারিয়েশন আছে। অর্থাৎ মিন থেকে প্রত্যেকটা ট্রিটমেন্টের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যেই দূরত্ব, অর্থাৎ যেই গ্যাপটা, সেটা একটা বড় ভূমিকা রাখে ভেরিয়েন্সের ক্ষেত্রে। সেটাই আসলে ভেরিয়েন্স, অর্থাৎ মিন থেকে কতটুকু ভ্যারি করে ডেটাগুলো। এবং যদি ভেরিয়েন্সটা বেশি হয় তার মানে আমরা বুঝতে পারবো যে এই ডেটার মধ্যে ভেরিয়েশন প্রচুর। আর যদি ভেরিয়েন্সটা কম হয় তাহলে আমরা বুঝবো যে ডেটাটা খুবই ক্লোজ, মিন থেকে খুবই ক্লোজ ডেটাটা, এবং এটা বেশি স্টেবল, অর্থাৎ স্টেবিলিটি বা কনসিস্টেন্সি আমরা বুঝতে পারি। সেটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ইউজ করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মূলত স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্সের স্কোয়ার রুটটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদেরকে ধারণা দেয় স্ট্যাবিলিটি এবং কনসিস্টেন্সি ডেটার। এটা হচ্ছে ইকুয়েশন। এখানে মিন, মিন থেকে প্রত্যেকটা ডাটার কি পরিমাণ ভ্যারি করে, হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন -1। এখানে আমরা যদি ধরি যে ট্রিটমেন্ট এ ফর এক্সাম্পল, এটার মিন হচ্ছে 5 টন পার হেক্টর, আর ট্রিটমেন্ট 2 আর ট্রিটমেন্ট বি সেটারও মিন 5 টন পার হেক্টর। দুইটার মিন যদি সেম হয় আমরা কীভাবে বুঝবো আসলে কোনটা বেশি কনসিস্টেন্সি? আমরা এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখলাম, প্রথমটার 0.2, পরেরটার 1.5। তার মানে 1.5 এর মানে হচ্ছে এই ডেটাগুলোর ভেরিয়েন্স প্রচুর, তার মানে এটা কনসিস্টেন্ট না। তাহলে বেশি রিলায়েবল কোনটা? যদি স্মলার, অর্থাৎ 0.2টা, তার মানে এখানে ভেরিয়েবিলিটি কম। সো লোয়ার এসডি মানে হচ্ছে বেটার কনসিস্টেন্সি। তারপরে আমরা যাই হাইপোথিসিস। আমরা রিসার্চ করার ক্ষেত্রে প্রায় এই কথাটি আমাদের আসবে যে হাইপোথিসিস নিয়ে টেস্ট, হাইপোথিসিস টেস্ট বা হাইপোথিসিস টেস্ট।
তো হাইপোথিসিসটা হচ্ছে একটা টেস্টেবল স্টেটমেন্ট, অর্থাৎ আমরা একটা স্টেটমেন্ট দিব, সেটা আবার টেস্ট করা যাবে যে আমার এই হাইপোথিসিসটা ঠিক আছে কিনা, এই টেস্টটা ঠিক, এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, সেটা যে কোনো ডেটা সম্পর্কে অবশ্যই। তার মানে হাইপোথিসিস হচ্ছে কোনো একটা ডেটা সম্পর্কে টেস্টেবল স্টেটমেন্ট। হাইপোথিসিসকে আমরা দুভাগে মূলত ভাগ করতে পারি, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। সো নাল হাইপোথিসিসটা বিষয়টা আসলে কি? নাল হাইপোথিসিস মানে হচ্ছে আমরা ধারণা করব যে এর কোনো ইফেক্ট নেই, কোনো পার্থক্য নেই। ধরি আমরা গাছে ফার্টিলাইজার দিলাম প্ল্যান্টের, এবং তার কারণে ক্রপ ইল্ডের একটা ভেরিয়েশন হলো। এখন আমাদের নাল হাইপোথিসিসটা হচ্ছে যে আসলে আমরা যতই ফার্টিলাইজার ডোজ দিই না কেন, ক্রপ ইল্ডের কোনো চেঞ্জ হবে না। তার মানে দ্যার ইজ নো ইফেক্ট অন ক্রপ ইল্ড, ফার্টিলাইজারের ক্রপ ইল্ডের প্রতি কোনো ইফেক্ট নেই। তার মানে আমরা যদি μ1 দ্বারা যদি আমরা বুঝাই যে ফার্টিলাইজার ডোজ, আর μ2 দ্বারা যদি আমরা ক্রপ ইল্ড বুঝাই, তার মানে এই দুইটা গ্রুপের মধ্যে কোনো পার্থক্য নাই, মানে তারা সমান। এটা হচ্ছে নাল হাইপোথিসিস। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস কি? যে না, তারা সমান না। সমান না মানে কি? তার মানে হচ্ছে এই দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য হবে, অর্থাৎ ফার্টিলাইজার যদি আমি দেই তাহলে আমার ক্রপ ইল্ডের উপরে একটা প্রভাব পড়বে, সেটা পজিটিভ বা নেগেটিভ কিছু একটা হতে পারে, কিন্তু একটা প্রভাব পড়বে। এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তারপর আমরা টেস্ট করতে পারবো। আমরা মূলত হাইপোথিসিস টেস্ট করতে পারি তিনভাবে: টি টেস্ট, জেড টেস্ট এবং এফ টেস্ট। আমি এই তিনটি টেস্ট নিয়ে কথা বলবো। এই হাইপোথিসিস টেস্ট করে আমরা হয় নাল হাইপোথিসিস রিজেক্ট করব, না হয় অ্যাকসেপ্ট করব। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরলাম আমাদের একটা রিসার্চ কোশ্চেন যে ইজ দেয়ার এ ডিফারেন্স বিটুইন ফার্টিলাইজার এ অ্যান্ড ফার্টিলাইজার বি অন হুইট প্ল্যান্ট, হুইট ইল্ড। হুইট ইল্ডের উপরে ফার্টিলাইজার এ এবং ফার্টিলাইজার বি এর কোনো পার্থক্য আছে কি না, বা কোনো পার্থক্য আছে কি না। তো আমাদের প্রথম নাল হাইপোথিসিস হবে যে ফার্টিলাইজার এ এবং ফার্টিলাইজার বি এর মাঝে কোনো ধরনের পার্থক্য নেই। তার মানে μ1 ইকুয়াল μ2। আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস হবে যে না, ফার্টিলাইজার এ এবং ফার্টিলাইজার বি এর মাঝে পার্থক্য আছে। তার মানে μ1 এবং μ2 কখনো ইকুয়াল হবে না। μ1 এবং μ2 ইকুয়াল হবে না। μ1 ইজ নট ইকুয়াল টু μ2, রাইট। তার মানে এই দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য থাকবে। তারপর আমরা স্ট্যাটিস্টিক্স করলাম, আমরা টি টেস্ট করলাম, যেহেতু দুইটা গ্রুপ আমরা করতেই পারি। আমরা করে দেখলাম যে না, এদের ভিতরে পার্থক্য আছে। পার্থক্য যেহেতু আছে, তখন আমরা নাল হাইপোথিসিস এটাকে রিজেক্ট করব। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে μ1 এবং μ2, অর্থাৎ ফার্টিলাইজার এর যেই মিন গ্রুপটা এবং ফার্টিলাইজার বির যে গ্রুপটা মিন গ্রুপ, এই দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য নাই, সেটাকে আমরা রিজেক্ট করব। তার মানে পার্থক্য আছে। এভাবে আমরা আসলে হাইপোথিসিস টেস্ট করে থাকি। এবার আসি ওয়ান ওয়ে অ্যানোভা। অ্যানোভাকে মূলত আমরা দুই ভাগে মূলত আমরা অ্যানোভাটা করি, দুই ধরনের। একটা ওয়ান ওয়ে অ্যানোভা আর একটা হচ্ছে টু ওয়ে অ্যানোভা। মূলত আমরা সবচেয়ে বেশি এই দুটো ইউজ করি। তো ওয়ান ওয়ে অ্যানোভা, অ্যানোভা মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। আমরা আসলে অ্যানোভা কেন ইউজ করি? অ্যানোভা আর টি টেস্টের মধ্যে একটু বলে নিই। টি টেস্ট আমরা মূলত যদি দুইটা গ্রুপ অফ পপুলেশন, অর্থাৎ দুইটা গ্রুপ নিয়ে যদি আমরা তুলনা করি, দুইটা গ্রুপের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, তখন আমরা টি টেস্ট করতে পারি। কিন্তু আমাদের গ্রুপ যদি দুইয়ের বেশি হয়, অর্থাৎ 3 হয় 4 হয়, তাহলে আমরা টি টেস্ট করতে পারি না, তখন আমাদেরকে অ্যানোভা করতে হয়, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। তাহলে ওয়ান ওয়ে অ্যানোভাটা কী আসলে? ওয়ান ওয়ে হচ্ছে, আগেই বলেছি যে অ্যানোভা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হচ্ছে 3 or more গ্রুপ যখন অ্যানালাইসিস করব। আর এই 3 or more গ্রুপস যখন বেসড অন ওয়ান ফ্যাক্টর, অর্থাৎ একটা ফ্যাক্টরের উপর বেসড করে যখন এই অ্যানোভাটা হবে, তখন সেটাকে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা বলবো। অফকোর্স সেই ওয়ান ফ্যাক্টরটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। আমরা আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা এগুলো আনবো, তখন আরও বেশি ক্লিয়ার হব। এখন আপাতত এটুকু আমরা জেনে রাখি যে ওয়ান ওয়ে অ্যানোভা মানে হচ্ছে তিনটা অথবা তিনটার বেশি গ্রুপ, আমরা গ্রুপ মিনের আমরা দেখব যেটা সিগনিফিকেন্ট কি না, তবে সেটা বেসড হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। অর্থাৎ সেটা প্ল্যান্ট হাইট হতে পারে,
অথবা ফার্টিলাইজার ডোজ হতে পারে, সেটা ফার্টিলাইজার ডোজ হতে পারে। ফার্টিলাইজার ডোজটা হচ্ছে আসলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর প্ল্যান্ট হাইটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অথবা আমরা যদি বলি যে শুধুমাত্র কন্ট্রোল এবং ওয়াটার লগিং আমরা দুইটি ট্রিটমেন্ট দিব, তাহলে সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়ান ফ্যাক্টর। আচ্ছা, যেমন এখানে ইফেক্ট অফ ডিফারেন্ট ফার্টিলাইজার ডোজ দেওয়া আছে প্ল্যান্ট হাইটের উপরে কী ইফেক্ট, তাহলে এখানে ফার্টিলাইজার ডোজটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর প্ল্যান্ট হাইটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা আসলে উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান গ্রুপ মিন ইজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। অর্থাৎ যে কোনো অ্যানোভার ক্ষেত্রে আমরা যদি অ্যানোভা বলি, অ্যানালিসিস অফ ভেরিয়েন্সে তিনটা অথবা তিনটার বেশি গ্রুপ থাকবে এবং সেখানে ধারণা করা হবে যে যে কোনো একটা গ্রুপ সিগনিফিকেন্টলি ডিফার করবে আরেকটা গ্রুপ থেকে। যে কোনো একটা গ্রুপ, দুটো গ্রুপ হতে পারে, বাট যে কোনো একটা সিগনিফিকেন্ট ডিফার করবে। এবং এসব ক্ষেত্রে হাইপোথিসিসটা হচ্ছে, নাল হাইপোথিসিসটা হচ্ছে μ1 ইকুয়াল টু μ2 ইকুয়াল μ3। তার মানে তিনটে গ্রুপ যদি আমরা কাউন্ট করি, তিনটে গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ তাদের ভিতরে কোনো ধরনের সিগনিফিক্যান্ট শো করবে না, তাদের ভিতরে কোনো পার্থক্য নেই। আর আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা মিন ডিফার করবে অন্য দুটো থেকে, সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তারপর আমরা টি টেস্ট করব, জেড টেস্ট করব, অথবা আমরা এফ টেস্ট করব। যে কোনো একটা টেস্ট করে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের এই নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হয়েছে নাকি আমরা ফেল করেছি রিজেক্ট হইতে, তার মানে আমরা অ্যাকসেপ্ট করেছি, সেটা আমরা দেখতে পারবো। আমরা আরেকটু যাই টু ওয়ে অ্যানোভা। তাহলে কি টু ওয়ে অ্যানোভা? হচ্ছে যখন টু ফ্যাক্টর, যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর ভেরিয়েবল থাকবে, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে যখন আমরা অ্যানোভাটা করব, সেটাকে আমরা টু ওয়ে অ্যানোভা বলছি। যেমন ধরি ফার্টিলাইজার ডোজ আমি নিলাম, যে ফার্টিলাইজার ডোজের ইফেক্টটা এবং ভ্যারাইটির ইফেক্টটা দুটোই আমরা দেখব প্ল্যান্ট হাইটের উপরে। তাহলে এটা হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ডিজাইন বা টু ফ্যাক্টর, তার মানে এটা টু ওয়ে অ্যানোভা হবে। সেক্ষেত্রে আমাদের কী হবে, আমাদের উদ্দেশ্যটা কী হবে, আমরা দেখব যে ফ্যাক্টর এর ইফেক্টটা কেমন। তার মানে ফ্যাক্টর একে যদি আমরা ফার্টিলাইজার ডোজ ধরি আর ভ্যারাইটিকে যদি আমরা ফ্যাক্টর বি ধরি, তাহলে আমাদের এই ফ্যাক্টর বি এর ইফেক্ট কী, অর্থাৎ ভ্যারাইটির ইফেক্ট কেমন আছে। তারপর আমরা দেখব যে এদের ভিতরে কোনো ধরনের ইন্টারাকশান আছে কি না, অর্থাৎ ফার্টিলাইজার ডোজ এবং ভ্যারাইটির ডোজ দুইটা ইন্টারাকশান করে কোনো ধরনের প্রভাব আছে কি না, সেটা আমরা টেস্ট করতে পারবো। তাহলে আমাদের নাল হাইপোথিসিস থাকবে যে কোনো ইফেক্ট নেই ফ্যাক্টর এর, ফ্যাক্টর বির এবং ইন্টারাকশানের কোনো ইফেক্ট নেই। আর আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস থাকবে যে না, তাদের মধ্যে যে কোনো একটা গ্রুপের অন্তত সিগনিফিকেন্ট ডিফারেন্স হবে অন্য গ্রুপগুলো থেকে। আচ্ছা, এবার আমরা একটু এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে কথা বলি। এক্সপেরিমেন্টাল ডিজাইনের কী কী কম্পোনেন্টগুলো থাকতে পারে যে কোনো একটা এক্সপেরিমেন্ট আমরা যখন করব? প্রথমত এর ট্রিটমেন্টস থাকবে, অর্থাৎ সেটা ফার্টিলাইজার হতে পারে, ভ্যারাইটি হতে পারে, ইরিগেশন হতে পারে, স্যালাইনিটি হতে পারে, ওয়াটার লগিং হতে পারে, কোনো একটা ট্রিটমেন্টস আমাদের থাকতে হবে এক্সপেরিমেন্টে। এবং এক্সপেরিমেন্টাল ইউনিট হতে হবে, আর সেটা পট হতে পারে, প্লট হতে পারে, অথবা প্ল্যান্টস হতে পারে, ইন্ডিভিজুয়াল প্ল্যান্টও এক্সপেরিমেন্টাল ইউনিট হতে পারে। আর অবশ্যই রেপ্লিকেশন লাগবে, অর্থাৎ আমাদের রিপিটিং করতে হবে ট্রিটমেন্টটাকে, কমপক্ষে 3বার আমাদের রিপিট করতে হবে, 3, 4, 5, যত বেশি রিপিট করা যায় এর তত কম আসবে। তারপর আমাদের র্যান্ডমাইজেশন করতে হবে, অর্থাৎ আমাদের বায়াসড, আমরা যাতে বায়াস না হই। একটা গ্রুপকে যদি আমরা, ফর এক্সাম্পল আমি যদি পট নিয়ে কাজ করি, আমি পটটাকে একটা জায়গায় রেখে দিলাম, একটা নির্দিষ্ট জায়গায়। সো সে নির্দিষ্ট এনভায়রনমেন্ট পাচ্ছে, তার আলো বাতাস ছায়া নিয়ে কোনো ধরনের আসলে পরিবর্তন হচ্ছে না। আমরা এটাকে কী করতে পারি, বিভিন্ন জায়গায় সরিয়ে দিতে পারি। এটাকে আমরা বলি র্যান্ডমাইজেশন, অর্থাৎ র্যান্ডম করে দিলাম, তাহলে কোনো বায়াস থাকলো না। আর অবশ্যই প্রত্যেকটা এক্সপেরিমেন্টে একটা কন্ট্রোল থাকবে কম্প্যারিজনের জন্য। এই কন্ট্রোল দেখে আমরা বুঝতে পারবো আমাদের ট্রিটমেন্টের ইফেক্টটা কেমন হয়েছে। এবার আসি আমরা এক্সপেরিমেন্টের ডিজাইন নিয়ে। আমরা মূলত এক্সপেরিমেন্টের ডিজাইনকে ব্রডলি 4 ভাগে ভাগ করতে পারি। আমাদের এগ্রিকালচার রিসার্চে আমরা 4 ধরনের এক্সপেরিমেন্টের ডিজাইন করি। প্রথমটি হচ্ছে সিআরডি। সিআরডি মানে হচ্ছে কমপ্লিটলি র্যান্ডমাইজড ডিজাইন, অর্থাৎ এখানে আমাদের কমপ্লিটলি র্যান্ডমাইজড করা হয়। অর্থাৎ এই র্যান্ডমাইজেশনের কথা বলেছি যে বায়াসনেস কমানোর জন্য, এখানে কমপ্লিটলি র্যান্ডমাইজড করা হয় সিআরডিতে। আর আরসিবিতে করা হয় র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, অর্থাৎ এখানে ব্লক ইন্ট্রোডিউস করা হয়।
এটা একটু মনে রাখতে হবে। আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। ল্যাটিন স্কোয়ার ডিজাইন এবং স্প্লিট প্লট ডিজাইন সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না, পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো, কারণ আমরা বেশি ইউজ করি সিআরডি এবং আরসিবিডি এই দুইটা ডিজাইন।